গল্পের নায়ক জিওন জাঙ্কুক 23 বছর বয়সে বড় মাফিয়া হয়। অনেক নাম ডাক আছে তার। তার পুরো পরিবার মাফিয়া হওয়ার জন্য এত ডাক নাম। বাবার নাম কিম নামজুন, মা কিম সেওকিন আর ছোট ভাই মিন ইয়ংকি। জাঙ্কুকের জয়েন্ট ফ্যামিলি। জাঙ্কুকের বাবারা দুই ভাই, কিম নামজুনের ছোট ভাই বোগাম আর তার ওয়াইফ লিসন। তাদের দুই ছেলে মেয়ে, বড় ছেলে চ্যান ইয়নহু এবং ছোট মেয়ে পার্ক জিমিন। জাঙ্কুকের পরিবারের মেয়ে থেকে শুরু করে সবাই মাফিয়া। জাঙ্কুক ছোটবেলা থেকে অনেক রাগী এবং গম্ভীর। জাঙ্কুকের ফ্যামিলি সবাই জাঙ্কুকের সাথে কথা বলতে ভয় পায়। জিওন মেনশনে জাঙ্কুক আস্তে করে গর্জন দিয়ে উঠলে পুরো জিওন মেনশন সাইলেন্ট হয়ে যায়। জিওন মেনশনে জাঙ্কুকের কথাই শেষ কথা। আর এই হলো গল্পের নায়িকা কিম তেহিয়া। বয়স 17, অনেক চঞ্চল একটি মেয়ে হলেও মারপিটে অনেক ভয় পায়। তে এখন ক্লাস 10-এ পড়ে। তের কোনো ভাই বোন নেই। তের বাবা জেহক এবং মা আয়ুব। জেহক একজন সফল বিজনেসম্যান। টাইম স্কিপ। সকাল সকাল আয়ু থেকে টেনে তুলে ঘুম থেকে। তের যখন মনে পড়ে আজ তার এক্সাম আছে, তখন তাড়াহুড়া করে রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে যায়। বাসা থেকে বের হতেই তে দেখতে পায় তার বেস্ট ফ্রেন্ড জেনি তার জন্য দাঁড়িয়ে আছে। দেন জেনিকে নিয়ে তে স্কুলের পথে হাঁটতে শুরু করেন। তেদের বাসা থেকে স্কুলের দূরত্ব প্রায় 5 মিনিটের। তে আর জেনি হাঁটতে হাঁটতে স্কুলের পথে যেতে এলাকার বড় ভাই সুবিন পথ আটকে দাঁড়ায়। আচ্ছা, তে শুরু তোমাকে কিছু বলার ছিল। জি ভাই বলেন। তখনই একদম হিরো স্টাইলে সুবিন থেকে প্রপোজ করে। তে আই লাভ ইউ। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই তোমার প্রেমে পড়ে গেছিলাম। তে উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড? তখনই পাশ থেকে জেনি বলে ওঠে, প্রেমে পড়ে গেছেন তো ব্যথা পেয়েছেন নাকি? তের দিকে তাকিয়ে সুবিন বলে, অনেক। তো ডক্টর দেখান। আমার বেস্টির কাছে কেন এসেছেন? আমার বেস্টি কি ডক্টর নাকি যে আপনার রোগ সারিয়ে দেবে? সুবিন জেনিকে পাত্তা না দিয়ে তেকে আবারও বলেন, তে তুমি কি জানো তোমার প্রেমে আমি পুরো অন্ধ হয়ে গেছি? চক্ষু বিশেষজ্ঞদের কাছে যান। তোমার ওই মায়া ভরা চোখ দেখলে নিজেকে মাতাল মাতাল মনে হয়। লেবুর শরবত খাবেন, দেখবেন নেশা কেটে গেছে। তে তোমাকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখলে নিজেকে পাগল পাগল লাগে। তো আপনি কি নিজেকে সুস্থ বলে দাবি করছেন ভাইয়া? উফ, আমি তোমার সাথে না, তের সাথে কথা বলছি। ওকে বলতে দাও। এই জিনি তুই থাম, যা বলার আমি বলছি। আচ্ছা ভাই শুনেন, আমি আপনাকে বড় ভাইয়ের মতোই দেখি। আমি কোনো ধরনের সম্পর্কে জড়াতে চাই না। আশা করি নেক্সট টাইম আপনি আমাকে আর ডিস্টার্ব করবেন না। তেরা চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে সুবিন বলে, তে তুমি তো শুধু আমার এই জীবনে, তুমি আর অন্য কারণ না। তখনই সুবিনের কাঁধে একজন হাত রাখে। তোর জীবন থাকলে তো তে তোর হবে। কার আপনারা? লাইক সিরিয়াসলি আমাদের এলাকা থেকে আর আমাদেরকে চেনে না? আপনারা তো মাফিয়া। যে জেকের ভাই মাফিয়া ইয়ংহু আর মাফি ইয়ংগি না? ব্রো এতক্ষণ লাগলো। টাইম স্কিপ। লাইক সিরিয়াসলি সুগা, ও এখনো বেঁচে আছে? ভাই তুমি প্লিজ শান্ত হও। তোমার কোনো পারমিশন ছাড়া আমরা কিভাবে কি করব? সব কথা যদি আমাকেই বলে দিতে হয় তাহলে তুই আমার কিসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট? অ্যান্সার মি সুগা। আমার রিভলভারটা কই? জিমি জাঙ্কুকে রিভলভার ওর হাতে দিয়ে কানে কি যেন একটা বলে। জাঙ্কুক একদম শান্ত হয়ে যায় আর একটা ডেভিল মার্কা স্মাইল দেয়। দেন জাঙ্কুক তার রিভলভার আর তার একটা হট স্টিক নিয়ে সুবিনকে রাখা রুমের দিকে যেতে থাকে। সবার এতেই বোঝা হয়ে গেছে আর ছেলেটার কি অবস্থা হবে। সুগার মেজাজটা একদম বিগড়ে গেল। এই মেয়েটা এমন, জাঙ্কুক রেগে গেলে তার ভিতরে সাইকো সত্তাটা আরো ঢুকিয়ে দেয়। জাঙ্কুকের পিছন পিছন জিমিন যেতে নিলে সুগা আটকে দেয়। এই মেয়ে, তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি জানো না যে ভাই রেগে গেলে কি হয়? তারপরে তুমি তাকে আরো উস্কাই দাও কেন? ওয়েট, আপনার কি দরদ হচ্ছে ওই ছেলেটার জন্য? হ্যাঁ, আমি তো জানি মাফিয়ারা হার্টলেস হয়। আপনি আদৌ মাফিয়া তো মিস্টার সুগা? জিমিন, আমার সাথে কোনো গলাবাজি চলবে না। আমি হলে না ওইখানে ছেলেটাকে মেরে পুঁতে রেখে দিতাম। আর আপনি লল। এর জন্যই বলে মেয়েদের বুদ্ধি হাঁটু নিচে থাকে। আর একটা কথা হয়তো তুমি জানো না যে এজ এ মাফিয়া হতে গেলে ইন্টেলিজেন্সি, ট্যালেন্টেড, ফ্যাশনস,
সাইলেন্সি, সিরিয়াসনেস, ব্রেভি, হার্টলেস, এই সব গুণগুলোই থাকা দরকার আছে। শুধু সাইকো হয়ে চিংড়ি মাছের মতো লাফাইলেই না মাফিয়া হওয়া যায় না, বুঝছো? হোয়াট ডু ইউ মিন বাই চিংড়ি মাছ? হঠাৎ করেই গুলির আওয়াজ আসে। তার সাথে সাথেই জিমিন একটা চিৎকার দিয়ে সোগাকে জড়িয়ে ধরে। সোগা একটি মুচকি হাসি আসে। তার সাথে সাথে ড্রয়িং রুমে বসে থাকা প্রত্যেকটি মানুষই হাসে। জাংকুক রুম থেকে বের হয়ে এসে দেখে সবাই মুচকে হাসতেছে। মম, I'm so hungry. And Lee Jung-suk, come to my room quickly. Lee Jung-suk জাংকুকের কখন কি লাগে না লাগে সেদিকে খেয়াল রাখে। জাংকুকের গর্জন শুনে জিমিন ছিটকে সুগার কাছ থেকে দূরে সরে যায়। কিছুক্ষণের মধ্যেই জিমিন তার মুখের এক্সপ্রেশন চেঞ্জ করে নেয়। এবার বুগাম বলে ওঠে, জিমিন রুমে যাও, দিন দিন বেশি অসভ্য হয়ে যাচ্ছ তুমি। বড়দের মুখে মুখে কথা বলতে শিখেছ, ভুলে যাবা না যে তুমি বাড়ির সবার ছোট। জিমিনকে তার ব্যাগ হাতে নিতে দেখে বুগাম বলে, কি হলো জিমিন, আমি তোমাকে না রুমে যেতে বলছি? জিমিন চোখে সানগ্লাস নিয়ে বলে, এখন কোথায় যাওয়া উচিত বা উচিত না সেটা আমি ভালো জানি ড্যাড, বাই বলে জিমিন চলে যায়। জিমিন চলে যাওয়ার সাথে সাথে সুগার রক্ত চক্ষু নিয়ে জিমিনের বডিগার্ডদের দিকে তাকায়। হোয়াই আর ইউ স্টিল স্ট্যান্ডিং হিয়ার? গো উইথ জিমিন। তোমাদের একটু বুঝিয়ে বলে বিষয়টা। সুগা একজন মাফিয়া হওয়ার সত্ত্বেও জাংকুকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। জাংকুক বড় ধরনের একজন মাফিয়া, তাই তার বিশ্বস্ত একজন মানুষ বলতে সুগা। তাই সুগাকে সে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানিয়েছে। জাংকুক ছোট থেকে ছোট কাজে সুগাকে পাঠায়। জাংকুক মনে করে যে সুগাকে পাঠালে কাজটা খুব ভালোভাবে সম্পন্ন হবে। পরদিন সকালে, কি রে তুই কি ঘুম থেকে উঠবি না নাকি? হ্যাঁ আম্মু, আজকে তো ফ্রাইডে, তাহলে এত সকালে কেন ডাকতেছ? জিমিনরা এসেছে তোকে নিয়ে যাবে বলে। আমাকে? আমাকে কেন নিয়ে যাবে? কেন, সমস্যা কি? দ্রুত রেডি হয়ে ওদের সাথে যাতে আমার জন্য নেক্সট টাইম বলা না লাগে। আসলে জিমিনের মা লিসা আর তে মা আয়ু দুজন বান্ধবী, তাই জিমিনদের ফ্যামিলি প্রায় আসা যাওয়া চলে তেদের বাড়িতে। জিমিন তের থেকে 2 বছরের সিনিয়র। তের মা চলে যাওয়ার পর তে বলতে থাকে, জিমিন আপুর সাথে কোথাও গেলে প্রবলেম তো হলো ওই মাফিয়াটাকে নিয়ে। আমার দিকে জানি কেমন করে তাকিয়ে থাকে আর অনেক শাসন করে, দূর ভালো লাগে না। দেন তে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। তে সাদা আর কালো মিশ্রণের একটা সালোয়ার কামিজ পরে নেয়। দেন তে নিচে চলে যায়। নিচে যেয়ে দেখে জাংকুক আসেনি। তে এবার হাত ছেড়ে বাঁচল। তেকে দেখে জিমিন বলে ওঠে, হেই তে, কি খবর তোমার? আলহামদুলিল্লাহ ভালো। এক্সাম আর কয়টা বাকিতে? এক্সাম তো কালকে শেষ হয়ে গেছে। গ্রেট। আয়ু আন্টি আজকে তাহলে সারাদিন তে আমাদের সাথে থাকবে। আয়ু একটা স্মাইল করে বলে, আচ্ছা ঠিক আছে নিয়ে যাও। দেন তেকে নিয়ে জিমিন বের হয়ে যায়। জিমিনের কার ছেড়ে দেওয়ার সাথে সাথে পিছন পিছন আরও 5টা গাড়ি আসতে থাকে। জিমিনের সাথে প্রায় 20টার মতো কার আসছে। জিমিন নিজের কার নিজে ড্রাইভ করতে পছন্দ করে। কিছু দূর আসতেই জিমিন একটা জায়গায় গাড়ি পার্ক করে। গাড়ি পার্ক করে জিমিন গাড়ি থেকে বের হয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। তেও গাড়ি থেকে বের হয়ে এসে জিমিনের পাশে এসে দাঁড়ায়। আপু এখানে দাঁড়ালে কেন? তের কথা শেষ হওয়ার আগে তের সামনে একটা ব্ল্যাক কালারের মার্সিডিজ গাড়ি এসে দাঁড়ায়। গাড়ির উইন্ডো ওপেন করতেই তে দেখতে পায় হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক সানগ্লাস পরিত জাংকুক। জাংকুক তার দৃষ্টি পরিবর্তন না করে বলে, কোনো কথা ছাড়া চুপচাপ গাড়িতে ওঠো। তে আর কোনো কথা বলতে পারে না, জাংকুকের গাড়িতে উঠে পড়ে। তার সাথে জিমিনও জাংকুকের গাড়িতে ওঠে। জিমিন যে পিছনের সিটে বসে, যেখানে আগে থেকে জিমিনের ভাই ইয়নহু ছিল। আসলে আজকে সকালে ঘুম থেকে উঠে জাংকুক জিমিন আর ইয়নহুকে বলে যে আজ তারা লং ড্রাইভে যাবে আর তাদের সাথে তেও যাবে। তাই জিমিন তেকে আনতে গেছিল। পাক্কা 4 থেকে 5 ঘন্টা ড্রাইভ করার পর তারা একটি পাহাড়ি অঞ্চলে একটা বাংলোতে এসে পৌঁছায়। ওয়াও, জায়গাটা কত সুন্দর! ভাই আজকে আমরা এখানে সারাদিন থাকবো, কালকে সকালে যাব। ইয়নহু বোনের মাথায় হাত রেখে বলে, আচ্ছা বোন ঠিক আছে। আজকে থাকবো মানে? আম্মু তো অনেক চিন্তা করবে আমার জন্য। তুমি যতক্ষণ আমাদের সাথে থাকবা ততক্ষণ টেনশন ফ্রি থাকবা, বুঝছো? মনে মনে বলতে থাকে, আসছে টেনশন ফ্রি থাকবা, বাসায় গেলে আম্মু আমার ঝাড়ু পিটা করবে আর উনি বলতেছে টেনশন ফ্রি থাকবা। ধর
ভালো লাগে না, খাটাস লোক, রাগী বজ্জাত। আমাকে গালি দেওয়া শেষ হলে কি আমরা যেতে পারি? তুই তো অবাক হয়ে যায় এবং মনে মনে বলে, এই লোকটা কিভাবে জানো যে আমি তোকে গালি দিচ্ছি? আরে আমি জানি, আমি সবই জানি এবং বুঝতেও পারি। এবার তে অবাকের চরম সীমা নাই। আরে বাদ দাও, চলো।